ফাইনাল ইয়ারে যখন থিসিস চুজ করা হয়, থিসিস চুজ করার ক্ষেত্রে সাধারণত আমরা একটা স্যাম্পল এডুকেশন করার পরে এটা যে পারফরমেন্স টেস্ট গুলো করা হয়, পারফরমেন্স টেস্ট বেশিরভাগ ফিজিক্যাল প্রপার্টি, মোস্ট অফ দ্য কেস আমরা ফিজিক্যাল প্রপার্টিজ মানে টেস্ট করি। এই জন্য সিরামিক্স এর ফিজিক্যাল প্রপার্টি এটা এটার উপরে মানে ভালো নলেজ গ্যাদার করা এটা খুবই অপরিহার্য আর কি। তো এই জন্য সবার কাছে আমার প্রথম মেসেজ হলো এটা, তোমাদের যে ফিজিক্যাল সিরামিক্স কোর্সটা আছে, ফিজিক্যাল সিরামিক্স কোর্সটা প্রত্যেকটা কন্টেন্ট, প্রত্যেকটা চ্যাপ্টার, প্রত্যেকটা কন্টেন্ট ভালোভাবে পড়তে বলতেছি, ভালোভাবে পড়ে জিনিসগুলোকে বুঝতে হবে। যদি আমি বুঝতে পারি যে মেটেরিয়ালের ডাইইলেকট্রিক প্রপার্টি কিরকম হয়, ফেরোইলেকট্রিক প্রপার্টি কিরকম হয়, ফেরোম্যাগনেটিক প্রপার্টি কেমন হয়, হ্যাঁ, অপটিক্যাল প্রপার্টি কেমন হয়, তাহলে আমি পরবর্তীতে এই নলেজের বেসিসে নেক্সট আমার যে হায়ার কোর্স গুলো আছে, ফাইনাল ইয়ারের থিসিস থেকে শুরু করে অন্যান্য কোর্স গুলো, ওইগুলোর কনসেপ্ট গুলাও আমার বোঝা সহজ হয়ে যাবে। তো যা হোক, ডাইইলেকট্রিক সিরামিক্স এর মধ্যে আমার কন্টেন্টের মধ্যে আমি শুরু করতেছি ডাইইলেকট্রিক সিরামিক্স দ্বারা। আরেকটা বিষয় তোমাদের সবাইকে বলে রাখতেছি, সেটা হলো যে আমি চেষ্টা করব আগামী ফেব্রুয়ারি মাসের 20 তারিখের মধ্যেই তোমাদের কোর্সটা আমার অংশটা শেষ করে দেওয়ার জন্য, আগামী ফেব্রুয়ারি 20 তারিখের মধ্যে। এই জন্য আমার ক্লাস টেস্ট, যে 2টা ক্লাস টেস্ট নিব, এই ক্লাস টেস্ট গুলা খুব সম্ভব আমি শিডিউল যে ক্লাস আছে এইগুলোর বাইরে নিব, যেহেতু আমাকে একটু তাড়া আছে আমার ব্যক্তিগতভাবে। এই জন্য আগামী 8 সপ্তাহের মধ্যে আমি কোর্সটা আমার অংশ শেষ করতে চাচ্ছি। এই জন্য প্রত্যেকেই আমি একটু রিকোয়েস্ট করবো যে প্রত্যেক স্টুডেন্ট, আমাদের এখানে আমি পার্টিসিপেন্ট আজকে কম দেখতেছি, পার্টিসিপেন্ট 30 জন আছে, কিন্তু সবাইকে ক্লাসে পার্টিসিপেট করতে আমি সবার প্রতি আমার একটা ইয়া থাকবে, রিকোয়েস্ট থাকবে যেন পরবর্তী ক্লাস থেকে সবাই পার্টিসিপেট করতে পারে। কারণ এখানে যে বিষয়গুলা আমরা ইন্টারপ্রিট করবো, যে বিষয়গুলো আমরা ডিসকাস করবো, এগুলো ভেরি মাচ ইম্পর্টেন্ট, এবং এই প্রপার্টি গুলাই আমাদের পরবর্তীতে অ্যাডভান্স সিরামিক্স এর কি প্রপার্টি হিসেবে আমরা মানে দেখতে পারবো আর কি। ওই জন্য আমি প্রথমে বলতেছি যে আমি 8 সপ্তাহের মধ্যে তোমাদের এই ক্লাসগুলো শেষ করার চেষ্টা করব, ফার্স্ট বিষয়। সেকেন্ড হলো যে ক্লাস টেস্ট, যে আমরা 2টা ক্লাস টেস্ট নিব, 2টা ক্লাস টেস্ট হলো এই 8 সপ্তাহের মধ্যেই শিডিউল ক্লাসের বাইরে অন্য কোনো দিন ক্লাস টেস্ট গুলো নেওয়ার চেষ্টা করব। এই আর তৃতীয় বিষয় হলো, যেহেতু অল্প সময় কোর্সটা শেষ করার চেষ্টা করবো, এই জন্য একটু চাপ হবে, একটু লোড হবে, কিন্তু ক্লাস গুলো যদি আমরা রেগুলারলি করি এবং একটু পড়াশোনা করে এসে ক্লাসে অ্যাটেন্ড করি, তাহলে আমাদের জন্য কনসেপ্ট গুলা মানে নেওয়াও সহজ হবে, কনসেপ্ট গুলা এগুলাতে মানে বোঝাও সহজ হবে, সহজে বুঝতেও পারবো এবং এটার বেসিসে পরীক্ষায় ভালো করতে পারবো আর কি। এই জন্য এই মেসেজটা শুরুতে আমি ক্লাসের শুরুতে সবাইকে বলতেছি। যাই হোক, এখন আমরা ক্লাসে ফিরে যাই। আমাদের ক্লাসে যে টপিক আজকে আমরা ডাইইলেকট্রিক সিরামিক্স নিয়ে পড়বো, এই লেকচারটা 2টা ক্লাসে আমরা ইনশাআল্লাহ শেষ করবো, আজকের ক্লাস এবং পরবর্তী দিন যে ক্লাস, 2 ক্লাসে এই লেকচারটা শেষ করবো। তো ডাইইলেকট্রিক সিরামিক্স এর পরিচয়ের বিষয়ে তোমরা যারা অডিয়েন্স আছো, কেউ যদি ডাইইলেকট্রিক সিরামিক্স এর বিষয়ে কিছু জেনে থাকো, তাহলে আমাকে আনমিউট করে রেসপন্স করতে পারো যে ডাইইলেকট্রিক সিরামিক্স এর বিষয়ে বা ডাইইলেকট্রিক সিরামিক্স এর বা মেটেরিয়ালস এর ডাইইলেকট্রিক প্রপার্টি বলতে কি বুঝি? কেউ আছো পার্টিসিপেন্টদের মধ্যে? হ্যালো, মেটেরিয়ালস এর ডাইইলেকট্রিক প্রপার্টি বলতে আমরা কি বুঝি? আমার ভাষায়, নিজের ভাষায় আমি কি বুঝি বা শুনেছি কিনা, বা এই বিষয়ে সামান্য জানাশোনা আছে কিনা, আমি এটা তোমাদের মধ্যে থেকে জানতে চাচ্ছি। কেউ জানো কিছু? স্যার সাধারণত ইনসুলেটর গুলো হচ্ছে স্যার সিরামিক ইনসুলেটর যেগুলো, সেগুলো স্যার ডাইইলেকট্রিক প্রপার্টি প্রদর্শন করে স্যার। আচ্ছা আচ্ছা, এটা একটা ঠিক আছে, এতটুকু কথাও ঠিক আছে, কারণ যেহেতু ডাইইলেকট্রিক ম্যাটেরিয়াল গুলোর মধ্যে ইলেকট্রিক ডাইপোল আছে, হ্যাঁ, ইলেকট্রিক কি আছে? ডাইপোল আছে, ইলেকট্রিক ডাইপোল। দ্যাট মিনস, আর যদি সহজভাবে বলি, তার মানে এটার
একদিকে একটা আয়ন হোক বা টোটাল মলিকিউলটা হোক, মলিকিউলের কোনো এক অংশ যদি একদিকে কোনো এক সাইডে কোনো এক পোলে পজিটিভ চার্জের আধিক্য থাকে এবং অন্য পোলে নেগেটিভ চার্জের আধিক্য দেখা দেয়, তাহলে এই জায়গাতে কি হলো, একটা ডাইপোল ক্রিয়েট হলো। ওই ডাইপোল মানে শো করে বা ডাইপোল জেনারেট করতে পারে, ইলেকট্রিক ডাইপোল জেনারেট করতে পারে। আমার কথাটা সবাই বোঝার চেষ্টা করুন। ইলেকট্রিক ডাইপোল জেনারেট করতে পারে এরকম সমস্ত মেটেরিয়াল, সিরামিক্স কে বা মেটেরিয়ালকে আমরা কি বলছি, ডাইইলেকট্রিক মেটেরিয়াল, ঠিক আছে? ডাইপোল জেনারেট করতে পারে। এখন এই ডাইপোলের মধ্যে নিশ্চয়ই পজিটিভ চার্জ আছে, নেগেটিভ চার্জ আছে, ঠিক আছে, কিন্তু এই চার্জগুলো কিন্তু কোনো এই চার্জগুলোর এক্সিস্টেন্স আছে, ডাইপোলের এক্সিস্টেন্স আছে মেটেরিয়ালের মধ্যে, কিন্তু এটা কোনো কন্ডাকশন নাই, কি নাই, এই চার্জটা কন্ডাকশন হয় না, বুঝতে পারলাম? এটার কোনো পরিবহন হয় না, ট্রান্সফার হয় না, এটা কোনো ডিফিউশন হয় না। এই কারণে যেহেতু এটা চার্জ কন্ডাক্টর বা ট্রান্সপোর্ট নাই, চার্জ কন্ডাকশন বা চার্জ ট্রান্সপোর্ট হয় না এই মেটেরিয়ালের মধ্যে দিয়ে, সুতরাং এর মধ্যে কোনো ধরনের কি নাই, ইলেকট্রিক কন্ডাক্টিভিটি নাই, কিন্তু ডাইপোলের এক্সিস্টেন্স আছে, কিন্তু এটার কোনো কন্ডাক্টিভিটি নাই। এই জন্য যেহেতু এটা চার্জ কন্ডাক্টর হিসাবে কাজ করে না, বরং চার্জ স্টোরেজ হিসাবে কাজ করে, ডাইপোল স্টোরেজ হিসাবে কাজ করে, ওই কারণে আমরা সাধারণত ডাইইলেকট্রিক সিরামিক গুলা ইনসুলেশন পারপাসে ইউজ করা হয়, কারণ এর মধ্যে কোনো ইলেকট্রিক চার্জের কন্ডাকশন হয় না, এর মধ্যে কন্ডাক্টিভিটি নাই, এই জন্য ইনসুলেটর হিসাবে কাজ করে। এবং ডাইপোলের এক্সিস্টেন্সের কারণে, যেহেতু আমাদের ডাইপোলের এক্সিস্ট করে, তো এই কারণে এটা এই ডাইইলেকট্রিক মেটেরিয়াল গুলা সাইমultaneously চার্জ ক্যাপাসিটর হিসেবে আমরা ইউজ করে থাকি এবং এক্সটেন্সিভলি ইউজ করে থাকি না। নাওয়াডেজ এক্সটেন্সিভলি আমরা ইউজ করি ডাইইলেকট্রিক সিরামিক্সকে এজ এ চার্জ ক্যাপাসিটর। তো ঠিক আছে, আমরা সামনে একটু আগাইতে থাকি। তো এইখানে আসলে আমি এতক্ষণ যে মেসেজটা তোমাদেরকে বা যেই বেসিক নিয়ে তো ডিসকাস করলাম, এই কথাগুলাই আসলে এখানে আছে। আর এই এডিশনালি এই কথাটা এখানে আছে শেষের দিকে, যে আমরা যদি কোনো ম্যাটেরিয়াল ইউজুয়ালি ডাইপোল তার মধ্যে নাই, কিন্তু ডাইপোল জেনারেট কখন হবে, যদি আমি এখানে ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করি, তাহলে তার মধ্যে ডাইপোল জেনারেট হইতে পারে। অথবা কোনো ম্যাটেরিয়াল এমন আছে যার মধ্যে ডাইপোল এমনিতেই তার স্ট্রাকচার থেকে পায়, কিন্তু সেই ডাইপোল গুলোর ওরিয়েন্টেশনের জন্য আমরা একটা ফিল্ড অ্যাপ্লাই করি। একটা ফিল্ড অ্যাপ্লাই করলাম, তো ওই ডাইপোলটা একটা নির্দিষ্ট ওরিয়েন্টেশনে যায়। আবার যদি ইলেকট্রিক ফিল্ডকে আমি রিলিজ করে দিই, তাহলে ওরিয়েন্টেশনটা আবার কি হয়ে যায়, আবার আগের মতো হয়ে যায়। ওরিয়েন্টেশনটা আবার হয়ে দূর হয়ে রিমুভ হয়ে সে আবার আগের কন্ডিশনে ফিরে যায়। এই ডাইপোলটা অনেকটা ম্যাগনেটিক ডাইপোলের মতো। ম্যাগনেটিক ডাইপোল আমরা পড়ছি না আগে, ম্যাগনেটিক ডাইপোল, ম্যাগনেটিক ফিল্ড যখন অ্যাপ্লাই করি, তখন এই ম্যাগনেটিক ডাইপোল গুলো একটা নির্দিষ্ট সাউথ এবং নর্থ এই ডাইরেকশন বরাবর অ্যালাইন হয়, এবং যখন আবার রিলিজ করি তখন ম্যাগনেটিক ডাইপোলের অ্যালাইনমেন্টটা আবার রিমুভ হয়ে যায়। বুঝতে পারছো আমার কথাটা? হ্যালো, জি স্যার। আচ্ছা, ক্লাস বুঝে যাচ্ছে, ঠিক আছে। তো এখন ডাইইলেকট্রিক সিরামিক্সের বেসিক প্রিন্সিপালের মধ্যে এইটাই আছে। এবং আমরা যদি একটু ফিজিক্স এর কনসেপ্ট থেকে যাই, প্রিলিমিনারি ফিজিক্সের কনসেপ্ট থেকে আমরা এটাকে দেখি, তো এখানে একটা স্কিমেটিক ফিগারও দেখতে পাচ্ছি, এবং স্কিমেটিক ফিগার এবং এটা একটা ভেরি সিম্পল একটা ইকুয়েশন আমরা দাঁড় করাইছি। তো ডাইপোল মোমেন্ট, যেটা আমি বলছিলাম ডাইপোল মোমেন্ট, ম্যাগনেটিক মোমেন্টের মতো আমাদের এই ডাইপোল ডাইইলেকট্রিক মেটেরিয়ালের পজিটিভ নেগেটিভ চার্জের যে এই প্রেসেন্স, এটাকে আমরা বলতেছি এক একটা প্রেসেন্স এর একটা ডাইপোল মোমেন্ট বলতেছি। আর ডাইপোল মোমেন্ট টোটাল বডির মধ্যে কি আছে, ডাইপোল মোমেন্ট পার ইউনিট ভলিউমে যা আছে সেটাকে আমরা বলছি পোলারাইজেশন। টোটাল ডাইপোল মোমেন্ট পার ইউনিট ভলিউম, একদম লাস্ট লাইনটা ইজ ডিফাইন্ড অ্যাজ পোলারাইজেশন। টোটাল ডাইপোল যা আছে এটার সাথে এটাকে আমরা ভলিউম দ্বারা ভাগ করে দিই। এটা হলো ভেরি সিম্পল এক্সপ্রেশন অফ পার ইউনিট ভলিউম ডাইপোল বা পোলারাইজেশন। পোলারাইজেশনের একটা সিম্পল ইকুয়েশন আমরা এখান থেকে পাইছি। এরপরে আমরা যেটা দেখতেছি, যে এখন একটা
একটা মেটেরিয়াল সিরামিক যদি সে পোলারাইজড হয়, হ্যাঁ পোলারাইজড হওয়া মানে তার মধ্যে ইলেকট্রিক ডাইপোলের উপস্থিতি আছে, ডাইপোল মোমেন্টের উপস্থিতি আছে। তো টোটাল ডাইপোল মোমেন্টের উপস্থিতি যদি থাকে, তো এটা যদি ইনসাইড দ্য মেটেরিয়াল, তার মানে বাল্ক পোর্শনে কি দেখা যাচ্ছে, বাল্ক পোর্শনে কোনো নেট চার্জ নাই। নেট চার্জ মানে আমি যেটা বলতেছি, যদি আমি আমার কার্সরটা যেখানে তোমরা দেখতে পাচ্ছ যে মিডল পোর্শনের দিকে, এই যে মিডল পোর্শন, দি নেট চার্জ ডেন্সিটি ইন দিস প্রোবিং ভলিউম ইজ 0, কারণ এখানে পজিটিভ নেগেটিভ ডাইপোল আছে। এই পজিটিভ ডাইপোলটার পাশেই আরেকটা ডাইপোলের নেগেটিভ সাইড যেটা, সেটা তার সাথে আছে। তার মানে টোটাল নেট এটার মধ্যে কোনো চার্জ নাই। এখন যদি আমি সারফেসের দিকে দেখি, দেখবো যে এই ডাইপোলের পজিটিভ পোর্শন এটা মিনিমাইজ করার জন্য নেগেটিভ অন্য কোনো পোর্শনের উপস্থিতি নাই। দ্যাট মিনস এটা একটা নেট পজিটিভ চার্জ হিসাবে আপার সারফেসে থেকে যাবে, নেট নেগেটিভ চার্জ হিসাবে লোয়ার সারফেসে থেকে যাবে। তার মানে ডাইলেকট্রিক মেটেরিয়াল গুলার মধ্যে বাল্ক পোর্শনে কোনো ধরনের নেট চার্জ নাই, তবে ভেরি স্মল অ্যামাউন্ট পজিটিভ এন্ড নেগেটিভ চার্জের প্রেসেন্স আমরা সারফেসের মধ্যে দেখতে পাবো, সারফেসের মধ্যে থাকবে। এটা ইন্টেন্সিটি, চার্জের ইন্টেন্সিটি যেরকমই হোক সেটা another matter, but there is a presence of net positive charge, and there is a presence of net negative charge in the surface of the ceramics or material. এখন এই পেজটা একটু আমরা ভালোভাবে, এই স্লাইডটা একটু ভালোভাবে দেখি, এবং আমি আরেকটু তোমাদেরকে বলতে চাই, সেটা হচ্ছে এই যে স্লাইড গুলো প্রিপেয়ার করা হয়েছে, এই প্রেজেন্টেশন প্রিপেয়ার করা হয়েছে অন দ্য বেসিস অফ রিচার্ডসন বুক মডার্ন সিরামিক ইঞ্জিনিয়ারিং। এটা হলো রিচার্ডসনের একটা বেশ ভালো একটা বই। এই বইটা লিঙ্ক আমি তোমাদের দিয়ে দিব, অথবা বইটাই ডিরেক্ট আমি তোমাদেরকে দিয়ে দিব, শেয়ারকে দিয়ে দেবো, সে তোমাদের মধ্যে ডিস্ট্রিবিউট করে দেবে। তো তোমরা ওই ডাইলেকট্রিক্স মেটেরিয়াল বা ডাইলেকট্রিক সিরামিক এই বিষয়ে আরো ভালো আইডিয়া গেদার করার জন্য রিচার্ডসনের বইটাকে পড়তে আমি বলতেছি, রিচার্ডসনের বই, এটা আমি তোমাদের দিয়ে দেবো। যাই হোক, তো এখন এখানে আমরা ডাইলেকট্রিক পোলারাইজেশনের ক্যাটাগরি দেখবো, যে আসলে সিরামিক্স এর মধ্যে বা মেটেরিয়ালের মধ্যে ডাইলেকট্রিক বা ডাইপোলের উপস্থিতি কত ধরনের ডাইলেকট্রিক পোলারাইজেশন আছে। ডাইলেকট্রিক পোলারাইজেশন বেসিক্যালি 4 ধরনের হয়। ডাইলেকট্রিক পোলারাইজেশন বেসিক্যালি 4 ধরনের হয়, যেটা আমরা লেফট সাইড যে ফিগারটা আমরা দেখতেছি, এই ফিগারের মধ্যেই 4টা ক্যাটাগরি দেখা যাচ্ছে। ইলেকট্রনিক, ফার্স্ট টাইপ ইলেকট্রনিক ডাইলেকট্রিক পোলারাইজেশন, আয়নিক ডাইলেকট্রিক পোলারাইজেশন, ডাইপোলার পোলারাইজেশন এবং ইন্টারফেসিয়াল ডাইলেকট্রিক পোলারাইজেশন। এখন লেফট পোর্শনে আমরা দেখতেছি, এই যে ফিগারটা, এই ইমেজটার লেফট পার্টে আমরা দেখতেছি যে এখানে কোন ধরনের ডাইপোলের উপস্থিতি নাই। হ্যাঁ, ডাইপোলের উপস্থিতি নাই, মানে অ্যাপ্লাইড ফিল্ড বা অ্যাপ্লাইড এনার্জি 0। কিন্তু এখন যদি এটা মেটেরিয়ালটা এমন হয় যে তার মধ্যে কোন ধরনের ফিল্ড আপন দ্য application of electric field, upon the application of electric field, তো দেখা যাচ্ছে যে in one part পজিটিভ মানে নিউক্লিয়াস, নিউক্লিয়াস সামান্য তার পজিশন থেকে ডিসপ্লেস হয়ে লেফট সাইডে চলে আসছে। তার মানে পজিটিভ পার্টটা একটা মলিকিউলের মধ্যে নিউক্লিয়াস পজিটিভ, নিউক্লিয়াসের চার্জ পজিটিভ চার্জ, নিউক্লিয়াস এবং তার সাথে যুক্ত প্রোটন আছে, এটার পজিশন বাম দিকে। আর আমাদের ইলেকট্রন ডেন্সিটি রাইট পার্টে, ইলেকট্রন ডেন্সিটি রাইট সাইডে, সরি ইলেকট্রন ডেন্সিটি রাইট সাইডে কমে গেছে, বেশি। তো নেট নেগেটিভ
চার্জের উপস্থিতি রাইট সাইডে আর নেট পজিটিভ চার্জের উপস্থিতি বাম সাইডে। তো এখান থেকে কি হয়েছে, একদিকে নেট পজিটিভ চার্জের উপস্থিতি আর একদিকে নেট নেগেটিভ চার্জের উপস্থিতি থাকার কারণে এইটা একটা ডাইপোল জেনারেশন হয়েছে। এইরকম ডাইপোল জেনারেশন কে আমরা বলতেছি ইলেকট্রনিক ডাইপোল। আর যদি আয়নিক বন্ডের কোনো মেটেরিয়াল হয়, এটা হলো জাস্ট কোনো একটা মলিকিউলের মধ্যে, মলিকিউল অথবা অ্যাটমের মধ্যে এই ফিনোমেনাটা ঘটতে পারে। ইলেকট্রনিক ডাইপোলটা কোথায় জেনারেট হতে পারে, ইলেকট্রনিক ডাইপোলটা কোথায় জেনারেট হতে পারে, ইলেকট্রনিক ডাইপোলটা জেনারেট হতে পারে কোনো একটা আয়ন অথবা মলিকিউলের মধ্যে। আর একটা যদি কোনো কম্পাউন্ড হয়, আয়নিক্যালি বন্ডেড কোনো মেটেরিয়াল হয়, আয়নিক্যালি বন্ডেড মেটেরিয়াল, আয়নিক্যালি বন্ডেড মেটেরিয়ালের মধ্যে পজিটিভ চার্জ এবং নেগেটিভ চার্জ, যেহেতু আয়নিক বন্ডেড আছে একদিকে পজিটিভ চার্জ একদিকে নেগেটিভ চার্জ আছে। এখন এই পজিটিভ এবং নেগেটিভ যে চার্জ আছে এইটা যদি ইলেকট্রিক field application and against upon the application of electric field, upon the application of electric field, তো এর মধ্যে যদি বন্ড স্ট্রেচিং হয়, বন্ড স্ট্রেচিং হয় যে নেট পজিটিভ এবং নেট নেগেটিভ বন্ড স্ট্রেচিং ফিনোমেনা দ্বারা যদি একদিকে নেট পজিটিভ চার্জ একদিকে নেট নেগেটিভ চার্জ হয়, তাহলে সেইখানে যে পোলারাইজেশনটা ঘটতেছে সেটাকে আমরা বলছি আয়নিক পোলারাইজেশন। এবং লাস্ট ওয়ান দা ডাইপোলার ডাইইলেকট্রিক পোলারাইজেশন, ডাইপোলার ডাইইলেকট্রিক পোলারাইজেশন এবং ইন্টারফেসিয়াল ডাইইলেকট্রিক পোলারাইজেশন, 4 রকমের ডাইইলেকট্রিক পোলারাইজেশন। আর ডাইপোলার যেটা সেটা হলো ম্যাগনেটিক স্পিনের মতো এখানে মলিকুলার ইন্টারনাল ফাংশন থেকে ডাইপোলার জেনারেশন হয়। এবং ইন্টারফেসিয়াল যে পার্ট আছে এখানে যদি আমি ইলেকট্রিক এখানে নেট চার্জ জিরো যে পজিটিভ নেগেটিভ সব একদিকে হয়ে গেছে। এখন এর মধ্যে যদি আপন দা অ্যাপ্লিকেশন অফ ইলেকট্রিক ফিল্ড, এর মধ্যে পজিটিভ চার্জ গুলা পজিটিভ একদিকে চলে যায়, নেগেটিভ চার্জ গুলো একদিকে চলে আসে। তো এখানে একদিকে নেট পজিটিভ চার্জ একদিকে নেট নেগেটিভ চার্জের সৃষ্টি হবে, নেট পজিটিভ চার্জ এবং নেট নেগেটিভ চার্জ সৃষ্টি হবে এবং এখান থেকে একটা ডাইপোল তৈরি হতে পারে। তো এই 4 রকমের ডাইইলেকট্রিক পোলারাইজেশন আছে, ইলেকট্রনিক ডাইইলেকট্রিক পোলারাইজেশন, ইলেকট্রনিক, আয়নিক, ডাইপোলার এবং ইন্টারফেসিয়াল। এই 4 ধরনের ডাইইলেকট্রিক পোলারাইজেশনের ফেনোমেনা বা ক্যাটাগরি আছে। এখন আমাদের এই টোটাল পোলারাইজেশন হলো কি ইলেকট্রনিক প্লাস কি আয়নিক প্লাস কি ডাইপোলার প্লাস কি ইন্টারফেসিয়াল। একটা ম্যাটেরিয়ালের মধ্যে আমি দেখবো যে টোটাল পোলারাইজেশন কিন্তু মেজার করতে চাই, এই 4 ধরনের পোলারাইজেশন এর সামেশনকে আমাকে নিতে হবে। তো সেকেন্ড যে গ্রাফটা আমরা দেখতেছি, গ্রাফ বা একটা ফিগার দেখতেছি, সেখানে হলো যে ফ্রিকোয়েন্সি ডিপেন্ডেন্ট পোলারাইজেশন, ফ্রিকোয়েন্সি এগেইনস্ট পোলারাইজেশন কতটুকু ডিপেন্ডেন্ট আছে। তো আসলে এইখান থেকে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি সেটা হলো সবচেয়ে বেশি ইলেকট্রনিক টাইপ ফ্রিকোয়েন্সি, ইলেকট্রনিক পোলারাইজেশন যেটা ডাইপোলের মধ্যে ইলেকট্রনিক পোলারাইজেশন যেটা সেটা সবচেয়ে বেশি ফ্রিকোয়েন্সি ইন্ডিপেন্ডেন্ট। ফ্রিকোয়েন্সির উপরের মধ্যে সবচেয়ে বেশি ডিপেন্ডেন্স হলো ইন্টারফেসিয়াল চার্জ, তার মানে 4th ক্যাটাগরি বা ইন্টারফেসিয়াল যে ডাইপোল আছে সেটা সবচেয়ে বেশি ফ্রিকোয়েন্সির উপর ডিপেন্ডেন্ট। ফ্রিকোয়েন্সি অল্প ফ্রিকোয়েন্সি, এই রেঞ্জের ফ্রিকোয়েন্সির মধ্যে তার একটা বিরাট পরিবর্তন আছে। আর ডাইপোলার যেটা এরপরে আয়নিক এরপরে এবং সবচেয়ে কম ইনসেনসিটিভ টু দা ফ্রিকোয়েন্সি চেঞ্জ, সবচেয়ে লোয়েস্ট ক্যাটাগরি বা সবচেয়ে লোয়েস্ট ইনসেনসিটিভ টু ফ্রিকোয়েন্সি হলো লোয়েস্ট ভ্যালু শো করে ইলেকট্রনিক টাইপ। সবচেয়ে বেশি সেন্সিটিভ হলো ফ্রিকোয়েন্সির এগেইনস্টে ইন্টারফেসিয়াল, আর সবচেয়ে বেশি কম সেন্সিটিভ হলো ইলেকট্রনিক। অর্থাৎ ফ্রিকোয়েন্সি চেঞ্জের উপরে ইলেকট্রনিক পোলারাইজেশনের খুব বেশি প্রভাব নাই বা রেঞ্জ হিসেবে আছে। যেরকম ইউভি ফ্রিকোয়েন্সি ইউভি রেঞ্জে, অর্থাৎ ইউভি লাইটের যে ফ্রিকোয়েন্সি সেই ইউভি লাইটের ফ্রিকোয়েন্সিতে আমরা ইলেকট্রনিক
প্রভাব পাবো এবং আয়ার যেটা আয়ার ইনফ্রারেড রেঞ্জের ফ্রিকোয়েন্সি দ্বারা আমরা আয়নিক পোলারাইজেশন পাবো এবং এইচটিতে লোয়ার রেঞ্জের ফ্রিকোয়েন্সি দ্বারা আমরা অন্য পোলারাইজেশন গুলো পাবো। এখান থেকে আমরা সামারি বলতে পারি পোলারাইজেশন রিকোয়ার্স টাইম ফর দ্য অ্যাপ্লাইড ফিল্ড। এখানে কি বলছে যে পোলারাইজেশন রিকোয়ার্স টাইম ফর দ্য অ্যাপ্লাইড ফিল্ড। Not all mechanisms are effective as the frequency increases. The peaks in ionic region corresponds to the absorption frequency of the material, also called resonance frequency. Resonance frequency মানে এখানে এই যে ফ্রিকোয়েন্সি বেরোতে ইলেকট্রনিক যেখানে এখানে একটা পিক আছে, প্রত্যেকটার জন্য একটা পিক আছে, এখানে একটা পিক আছে, বিশেষ করে দুইটা পিক হলো মেইন ক্যারেক্টারিস্টিক পিক। অর্থাৎ এই রেঞ্জের ফ্রিকোয়েন্সিতে 10⁶ এর থেকে আরো বেশি রেঞ্জের ফ্রিকোয়েন্সিতে এখানে রেজোনেন্স হয়। রেজোনেন্স হওয়া মানে তার পোলারাইজেশনটা বেশি হয়। যেরকম সাউন্ডে মানে আমরা রেজোনেন্স করছি, তার নিজস্ব একটা রেজোনেন্স আছে এবং অ্যাপ্লাইড না নিজস্ব একটা ফ্রিকোয়েন্সি আছে এবং অ্যাপ্লাইড ফ্রিকোয়েন্সি। যখন একটা মেটেরিয়ালের ইনহেরেন্ট ফ্রিকোয়েন্সি, ইনহেরেন্ট মলিকুল ফ্রিকোয়েন্সি এবং অ্যাপ্লাইড ফ্রিকোয়েন্সি দুইটা মিলে যায়, সমান হয়ে যায়, তখন এটা একটা সুপার ইম্পোজিশন হয়। এর মধ্যে রেজোনেন্স তৈরি হয়। রেজোনেন্স তৈরি হওয়ার কারণে এবং রেজোনেন্স ফেনোমেনা ঘটে এবং রেজোনেন্স ফেনোমেনার কারণে এখানে পোলারাইজেশন বিলটা অর্থাৎ ওই প্রপার্টির সবচেয়ে বেশি হয়। সাউন্ডের রেজোনেন্স আছে, তারপরে আমরা এর আগে দেখছি। এখন এটা হলো ডাইপোলের পোলারাইজেশনের রেজোনেন্স। এই ফিগারটা তোমাদের এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা চার্ট। এটা আমি তোমাদেরকে একটু বলতেছি, কেউ যদি না বুঝে থাকো তাহলে আমাকে একটু আমার আনমিউট করে জিজ্ঞাসা করতে পারো যে এই ফিগারটা আমরা বুঝতে পারতেছি কিনা, এই স্লাইডটা বুঝতে পারতেছি কিনা। এই স্লাইডটা আসলে সামারি রিচার্ডসনের বইয়ে বেশ অনেক ডিটেইলস এবং অনেক মানে খুব সুন্দর করে খুব চমৎকার ভাবে এটা এক্সপ্লানেশন আছে। 4 ক্যাটাগরি পোলারাইজেশন এক্সপ্লানেশন আছে, ওইখান থেকে নিশ্চয়ই আমরা শিখবো। কিন্তু এই স্লাইডটা কিন্তু খুবই ভেরি ইম্পর্টেন্ট একটা স্লাইড। এখানে যদি আমরা কেউ বুঝে না থাকি, যে দুইটা বক্সের মধ্যে যে লেখাগুলো আছে এগুলো যদি আমরা কেউ বুঝে না থাকি, আমাকে আনমিউট করে প্লিজ আমাকে কোশ্চেন করতে পারো। আমি একটু তোমাদেরকে সময় দিলাম। তোমরা নিজেরাও যেহেতু স্ক্রিনের সামনে আসো, এখান থেকে স্লাইডের কন্টেন্ট গুলা পড়ে কোনো জিনিস বুঝে না আসলে আমাকে জিজ্ঞেস করতে পারো। আমি সময় দিলাম। স্যার, হ্যাঁ স্যার রেজোন্যান্স ফ্রিকোয়েন্সির সাথে কিভাবে কানেক্টেড ওইটা যদি একটু আরেকবার বুঝাইতেন। আমি যেটা বললাম যে রেজোনেন্স, তোমরা এর আগে যে সাউন্ডের ক্ষেত্রে দেখছো, মানে সাউন্ড তো একটা ওয়েভ, তাই না? সাউন্ডের একটা ফ্রিকোয়েন্সি আছে, তাই না? তো আমি সাউন্ডের ক্ষেত্রে দেখতাম, মানে যেটা আমরা ইন্টারমিডিয়েট একটা কনসেপ্টে পড়ছি, বা যাই হোক এটা আমরা ফিজিক্স এর কনসেপ্টে পড়ছি বা ফিজিক্স এর কোনো জায়গায়, যে একটা সাউন্ডের একটা মেটেরিয়ালের উপর যখন সাউন্ড ফ্রিকোয়েন্সি, সাউন্ডের একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি থাকে, সাউন্ড একটা ফ্রিকোয়েন্সি বা ভাইব্রেশন, তো এটাকে যখন আমি অ্যাপ্লাই করলাম, তো অ্যাপ্লাই করার সময় যখন ওই ফ্রিকোয়েন্সিটা ওই মেটেরিয়ালের উপরে অ্যাক্টিভেট হলো, তো তার ইন্টারনাল ফ্রিকোয়েন্সি আর আমার অ্যাপ্লাইড ফ্রিকোয়েন্সি যা মিলে, ইন্টারনাল ফ্রিকোয়েন্সিটাকে সাধারণত বলে যে পার্টিকেল ভেলোসিটি বা পার্টিকেল ফ্রিকোয়েন্সি, যাই হোক। তো এই দুটা যখন ফ্রিকোয়েন্সি সেম হয়ে যায়, তখন এখানে সুপার ইম্পোজিশন হয়। একটা ফ্রিকোয়েন্সি আর একটা ফ্রিকোয়েন্সির উপর সুপার ইম্পোজ হয়ে এই টোটাল ফ্রিকোয়েন্সিটা বেড়ে যায়। টোটাল ফ্রিকোয়েন্সি বেড়ে যাওয়ার কারণে ওইখানে এই ফেনোমেননটাকে বলে রেজোনেন্স। তো সিমিলারলি এখানে যখন আমি বাইরে থেকে আমি ফ্রিকোয়েন্সি অ্যাপ্লাই করতেছি, ফ্রিকোয়েন্সি একটা ওয়েভ, তো যেই ফ্রিকোয়েন্সিটা আমি অ্যাপ্লাই করতেছি, যেই ভ্যালু ফ্রিকোয়েন্সি অ্যাপ্লাই করতেছি, সেই ফ্রিকোয়েন্সি ভ্যালু এবং মেটেরিয়াল যে ডাইইলেকট্রিক মেটেরিয়াল, ওই ডাইইলেকট্রিক মেটেরিয়ালের ইন্টারনাল ফ্রিকোয়েন্সি বা ডাইপোলগুলার ফ্রিকোয়েন্সি, ওইগুলো যদি সুপার ইম্পোজ হয়ে মানে সেম ভ্যালুর লেভেলে চলে আসে, তখন টোটাল ফ্রিকোয়েন্সি ভ্যালুটা অনেক বেড়ে যায়। ওই জায়গাটাকে বলে রেজোনেন্স ফ্রিকোয়েন্সি। এই জন্য দেখা যাচ্ছে এই যে আমার চার্টটা একটু খেয়াল করে, যে এই যে ইলেকট্রনিক যে এরিয়াটা, ইলেকট্রনিক যে রেঞ্জ, এই ইলেকট্রনিক পোলারাইজেশন আমরা কখন পাই? মোটামুটি 10⁻⁴
10 থেকে না 10 to the power 14 থেকে 10 to the power 14 থেকে 10 to the power 16 বা আরো বেশি 10 to the power 17 পর্যন্ত বলতে পারি এই ফ্রিকোয়েন্সিতে আমরা ইলেকট্রনিক পোলারাইজেশন পাই। এর আগে বা পরে ইলেকট্রনিক পোলারাইজেশন মেটালের মধ্যে পাওয়া যায় না। এখন এই রেঞ্জের মধ্যে কিন্তু একটা পিক ভ্যালু আছে, ফ্রিকোয়েন্সি পোলারাইজেশনের একটা পিক ভ্যালু আছে। পোলারাইজেশনের পিক ভ্যালুটা কখন হচ্ছে? পোলারাইজেশন সবচেয়ে হাইয়েস্ট কখন হয়ে গেছে? যখন এখানে আমি 10 to the power 16 এর চেয়ে বেশি একটা ফ্রিকোয়েন্সি দিচ্ছি, 10 to the power 16 থেকে বেশি ফ্রিকোয়েন্সি দিচ্ছি। তো এটাকে আমি যদি বলি 10 to the power 17, এই 10 to the power 17 এর ফ্রিকোয়েন্সিটাই হলো রেজোনেন্স ফ্রিকোয়েন্সি, যেই ফ্রিকোয়েন্সিতে আমরা হাইয়েস্ট পোলারাইজেশন পাইছি। সিমিলারলি যদি আমি আয়নিক পোলারাইজেশনের জন্য দেখি, তাহলে দেখা যাচ্ছে এখানে 10 to the power 13 মোটামুটি এই ফ্রিকোয়েন্সি বেরোতে আমরা আয়নিক পোলারাইজেশনের হাইয়েস্ট ভ্যালু পাইছি। এই জন্য এটাকে আমরা বলতেছি আয়নিক পোলারাইজেশনের জন্য রেজোনেন্স ফ্রিকোয়েন্সি। আয়নিক পোলারাইজেশনের জন্য রেজোনেন্স ফ্রিকোয়েন্সি একটা আলাদা, এবং ইলেকট্রনিক পোলারাইজেশনের জন্য রেজোনেন্স ফ্রিকোয়েন্সি ভ্যালু আলাদা, যেহেতু এটা আলাদা আলাদা পোলারাইজেশন। তোমরা বুঝে থাকলে বলো, মনে হয় বুঝতে পারার কথা মনে হয়। বুঝেছো? ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? তাহলে আমি পরের স্লাইডে গেলাম। অর্থাৎ এখানে দুইটা রেজোনেন্স ফ্রিকোয়েন্সি আছে, একটা হলো ইলেকট্রনিক পোলারাইজেশন এর একটা রেজোনেন্স ফ্রিকোয়েন্সি, এটা হলো একদম এই পিকটা যেখানে আমরা কার্সরটা রাখছি। আর আয়নিক পোলারাইজেশন এর একটা রেজোনেন্স ফ্রিকোয়েন্সি, সেটা হলো এই পিক ভ্যালু। অর্থাৎ এই ভ্যালুর ফ্রিকোয়েন্সিতে হাইয়েস্ট পোলারাইজেশন পাওয়া যায়, কারণ এই ফ্রিকোয়েন্সি এবং এই অ্যাপ্লাইড ফ্রিকোয়েন্সি এবং ইন্টারনাল ফ্রিকোয়েন্সি ম্যাটেরিয়ালের দুটা ফ্রিকোয়েন্সি সুপারইম্পোজ হয়ে ফ্রিকোয়েন্সি ভ্যালুটা বেড়ে যায়। ফ্রিকোয়েন্সি ভ্যালু ভেরি হাই হওয়ার কারণে আমরা ওই পোলারাইজেশনটা একটা অনেক বেশি ভ্যালু পাই, একটা পিক ভ্যালু পাই, হাইয়েস্ট ভ্যালু পাই। তো এরপরে স্যার আয়নিক রেজোনেন্সের যে পিক ভ্যালু আর হচ্ছে ইলেকট্রনিক রেজোনেন্সের যে পিক ভ্যালুটা আছে, এই দুইটা পিক ভ্যালুর মাঝখানে যে ডাউন পিকটা আছে, এটা কি বলবো স্যার? এটা হলো মানে ওই ইয়াটা যখন তুমি রেজোনেন্স ফ্রিকোয়েন্সির পরে যখন তুমি ফ্রিকোয়েন্সি আবার বাড়াচ্ছ, তো এটা এমপ্লিটিউডটা যেরকম আগে যোগ হয়েছিল দুটো ফ্রিকোয়েন্সি, এই জায়গাগুলোর মধ্যে এমপ্লিটিউডটা যোগ না হয়ে বরং ওই রেজোনেন্স ইন্টারনাল ফ্রিকোয়েন্সির সাথে এটা একটা রিডাকশন হয়ে ফ্রিকোয়েন্সি ভ্যালুটা ফল করে, টোটাল নেট ফ্রিকোয়েন্সি ফল করার কারণে পোলারাইজেশন ভ্যালুটা আবার কমে যায়, এবং কমে যে একটা লয়েস্ট পজিশনে আছে এবং তারপরে আবার বেড়ে যাচ্ছে। এটা হলো ওটার 22 ভার্সা ইভেন্ট, আর রেজোনেন্স ফ্রিকোয়েন্সি 22 ভার্সা ইভেন্ট। আচ্ছা, এরপরে এখন আমরা এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, পোলারাইজেশন ভার্সেস টেম্পারেচার। অর্থাৎ পোলারাইজেশনটা যেরকম ফ্রিকোয়েন্সির উপরে ডিপেন্ডেন্ট, তোমরা সবাই খেয়াল করো, কারণ তোমরা 1 বছর পরেই যখন থিসিস করবো, থিসিসের মধ্যে স্টুডেন্টরা এই টেস্ট গুলা করে বা আমরা অনেক সময় করতে বলি বা সুপারভাইজার উনি অ্যাসাইন করে, হ্যাঁ, যে এবং তোমরা অনেক যদি ডাইলেকট্রিক ম্যাটেরিয়ালের ক্যারেক্টারাইজেশন, হ্যাঁ আমার কথাটা তোমরা বুঝতে পারছো, যে ডাইলেকট্রিক ম্যাটেরিয়ালের ফেব্রিকেশন এবং ডাইলেকট্রিক ম্যাটেরিয়ালের ক্যারেক্টারাইজেশন যদি কোনো পেপার তোমরা সার্চ দাও, তাহলে ইন্টারনেটের মধ্যে এরকম গুগল স্কলারে যে এরকম প্রচুর পেপার পাওয়া, যে পেপারগুলোর মধ্যে যে রিসার্চ গুলোর মধ্যে এই জিনিসটা আছে, এই গাছটা কম বেশি থাকে। সেটা কি, যে আমার এই ডাইলেকট্রিক পোলারাইজেশনটা সেটা টেম্পারেচার এর সাথে কিরকম ডিপেন্ডেন্ট, টেম্পারেচারের বেসিসে পোলারাইজেশনের চেঞ্জটা কেমন হচ্ছে, বা ফ্রিকোয়েন্সি বেসিসে, যে আগের স্লাইডে আমরা যেটা দেখলাম ফ্রিকোয়েন্সি বেসিসে পোলারাইজেশন কেমন চেঞ্জ হচ্ছে, এই স্লাইডের মধ্যে টেম্পারেচারের বেসিসে পোলারাইজেশনের কেমন চেঞ্জ হচ্ছে, টেম্পারেচারের বেসিসে পোলারাইজেশন কেমন চেঞ্জ হচ্ছে সেটা আমরা দেখব। তো এখন আমাদের 3 ক্যাটাগরির পোলারাইজেশন দেখতেছি। যে ইলেকট্রনিক পোলারাইজেশনটা টেম্পারেচার সেন্সিটিভ না, অর্থাৎ টেম্পারেচারের পরিবর্তনে ইলেকট্রনিক পোলারাইজেশনের কোনো পরিবর্তন হয় না। দ্যাট মিনস this electronic polarization is insensitive to temperature change. আমি এগেইন রিপিট করতেছি,
electronic polarization is insensitive to temperature change. আচ্ছা, এটা কজটা কি, এটা কজ বা এটা রিজনটা কি, এটা আমরা রিসার্চ এখানে আমি তোমাদেরকে বলতেছি যে প্রত্যেকটা স্লাইড কিন্তু একটা কোশ্চেন। হ্যাঁ, প্রত্যেকটা স্লাইড একটা ব্রড কোশ্চেন, তোমাদেরকে খুব কেয়ারফুল থাকতে হবে, রিসার্চ বইটি ভালোভাবে পড়তে হবে। প্রত্যেকটা স্লাইডে যে কন্টেন্ট গুলা আমি ভেরি শর্টলি দেখাইছি, কন্টেন্ট গুলো খুব শর্টলি দেখানো হয়েছে, কিন্তু এটার এক্সপ্লেনেশনটাও অনেক চমৎকার এবং এক্সপ্লেনেশন কিন্তু অনেক বড় এক্সপ্লেনেশন। এটা তোমাদের রিসার্চনের বই থেকে খুব সুন্দর করে পড়ে নিতে হবে, রিসার্চনের বইয়ে খুব ভালোভাবে এটা এক্সপ্লেনেশন দেওয়া হয়েছে। তো ইলেকট্রনিক পোলারাইজেশনটা হলো কিসের সাপেক্ষে, টেম্পারেচারের সাপেক্ষে ইনসেন্সিটিভ। কজটা কি, কারণটা কি, কারণটা এখানে ব্যাখ্যা করা আছে। যেহেতু এটা ইলেকট্রনিক পোলারাইজেশন, একটা ইলেকট্রনের মধ্যে নিউক্লিয়াস একদিকে চলে যায় এবং সামান্য কেউ একদিকে যায়, এবং ইলেকট্রন ক্লাউড গুলা সামান্য একটু একদিকে সরে আসে, যেখান থেকে ইলেকট্রনিক পোলারাইজেশন জেনারেট হয়। তো সেটা টেম্পারেচারের সাপেক্ষে কোনো এটার পরিবর্তন নেই, কারণ এটা হলো টোটালি ইন্টারনাল প্রপার্টি, টোটালি একদম মলিকুলার ইন্টারনাল প্রপার্টি। এটা টেম্পারেচার সাপেক্ষে কোনো ধরনের পরিবর্তন হয় না। যেহেতু একটা মেটেরিয়ালের মধ্যে নিউক্লিয়াস, ইলেকট্রন সংখ্যা এভরিথিং ফিক্সড, সুতরাং এই নিউক্লিয়াস তার প্রোটন গুলা তো নিউক্লিয়াসে থাকে এবং তার ইলেকট্রন সংখ্যা ফিক্স হওয়ার কারণে তো ওইখান থেকে যে পরিমাণ পোলারাইজেশন হবে সেটা টেম্পারেচার কম থাকলেও ওই পোলারাইজেশন ওইটাই থাকবে, টেম্পারেচার বাড়াই দিলেও পোলারাইজেশন এইটাই থাকবে, এটা তার ইনহেরেন্ট কোয়ালিটি। তারপরে আমরা দেখতেছি যে ওরিয়েন্টেশন পোলারাইজেশন। ওরিয়েন্টেশন পোলারাইজেশন কোনটা? ওরিয়েন্টেশন পোলারাইজেশন হলো আমাদের এই যে যেটাকে আমরা বলছি ডাইপোলার, হ্যাঁ, যেটা হলো থার্ড ক্যাটাগরি পোলারাইজেশন। হ্যাঁ, থার্ড ক্যাটাগরি পোলারাইজেশন, ওরিয়েন্টেশন পোলারাইজেশন। এই ডাইপোলটা কখন জেনারেট হয়? এই ডাইপোলটা সাধারণত মেটেরিয়ালের ডিফেক্টের কারণে জেনারেট হয়। মেটেরিয়ালের ডিফেক্ট কিরকম? কোন এক জায়গায় পজিটিভ একটা আয়ন থাকার কথা ছিল, ওইখানে নাই, হোল আসছে, অন্য কোনো ধরনের ডিফেক্ট আছে, শর্টকি ডিফেক্ট আছে, ফ্যাঙ্গেল ডিফেক্ট আছে। তো এই সমস্ত কারণে নেট পজিটিভ নেগেটিভ চার্জে একটা উৎপত্তি হয়, সেটাকে আমরা বলতেছি মানে ওরিয়েন্টেশন পোলারাইজেশন। ডাইপোল জেনারেট হয়। ডাইপোল গুলো সাধারণত ডাইভার্স ডাইরেকশনে থাকে, বিভিন্ন ডাইরেকশনে থাকে। হ্যাঁ, এক এক পজিশনে, লেডিসের এক এক পজিশনে ডাইপোলের ডাইরেকশন এক এক রকম। যখন আমি এখানে কোনো ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করি তখন এই ইলেকট্রিক ফিল্ডের সাথে ডাইপোল গুলো অ্যালাইন হয়ে যায়, ইলেকট্রিক ফিল্ডটা রিলিজ করলে ডাইপোল গুলা আবার রিলিজ হয়ে যায়। তো এখন আমি যদি এখানে টেম্পারেচারকে ইনক্রিজ করি, টেম্পারেচার বাড়াই দিলে সাধারণত এই ডাইপোল গুলা টেম্পারেচার যখন বেড়ে যায় একটা ফিল্ড, তো এই ডাইপোল গুলার যে ওরিয়েন্টেশন এটা আরো মিসম্যাচ হয়ে যায়, আরো ডিসঅর্ডার হয়ে যায়, অর্থাৎ ওরিয়েন্টেশনটা আরো ডিসঅর্ডার হয়ে যায়। ডাইপোল ওরিয়েন্টেশনটা টেম্পারেচার এগেইনস্টে আরো ডিসঅর্ডার হয়। তো এই ডিসঅর্ডার থেকে তাদেরকে আবার অ্যালাইনমেন্টে নিয়ে আসতে গেলে আরো বেশি টাফ হয়, বেশি সময় লাগে, বেশি ফিল্ড অ্যাপ্লাই করতে হয়। তার মানে কি, যত টেম্পারেচার বাড়বে তত ডাইপোলের ওরিয়েন্টেশন আরো ডিসঅর্ডারনেস আরো বেড়ে যায়, ডাইপোলের ডিসঅর্ডারনেস আরো বেড়ে যায়। তো ডিসঅর্ডারনেস যত বেড়ে যাবে সেইখান থেকে তাদেরকে অ্যালাইনমেন্টে আনতে ইলেকট্রিক ফিল্ডে অ্যালাইনমেন্টে আনতে অনেক কঠিন হয়ে যায়। এই জন্য ওরিয়েন্টেশন পোলারাইজেশনটা টেম্পারেচার দেওয়ার সাথে সাথে ওরিয়েন্টেশন পোলারাইজেশনটা কমতে থাকে, এবং আয়নিক পোলারাইজেশন ইনক্রিজেস উইথ টেম্পারেচার। তার মানে কি, আয়নিক পোলারাইজেশনটা কোথা থেকে আসে? আয়নিক্যালি বন্ডেড মেটেরিয়াল গুলো থেকে আয়নিক পোলারাইজেশন আসে। তো এখানে টেম্পারেচার বাড়ার সাথে সাথে ল্যাটিস ভাইব্রেশন বাড়ে, এবং ল্যাটিস ভাইব্রেশন বাড়ার কারণে এবং বন্ড স্ট্রেচিং হয়, বন্ড স্ট্রেচিং বেশি হওয়ার কারণে এখানে পোলারাইজেশন ভ্যালুটা বেড়ে যেতে থাকে। তো টেম্পারেচারের সাথে পোলারাইজেশন কিভাবে, মানে টেম্পারেচার কিভাবে পোলারাইজেশনকে ইনফ্লুয়েন্স করে, অথবা হাউ পোলারাইজেশন ইজ স্ট্রংলি ডিপেন্ডেন্ট অন টেম্পারেচার। হাউ পোলারাইজেশন বেলো, সিরামিক পোলারাইজেশন বেলো, সিরামিক ডাইলেকট্রিক প্রপার্টি। আমার কোয়েশ্চেনটা তোমরা সবাই একটু বোঝার চেষ্টা করো। আমি এই স্লাইড থেকে একটা কোয়েশ্চেন আমি তৈরি করতেছি। কি কোয়েশ্চেন? How materials dielectric, how ceramics dielectric property is strongly dependent on temperature change. তোমরা কি বুঝতে পারছো আমার কোয়েশ্চেনটা? হ্যালো,
তোমরা আনমিউট করে আমাকে দু একজন রেসপন্স করতে পারো। স্যার আরেকবার স্যার। যদি বলতেন। আমি 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 কি বলতে চাই, আমি বললাম যে এই স্লাইডটা ভেরি মাচ ইম্পর্টেন্ট। যদিও এখানে কন্টেন্ট কম, কিন্তু এটা করেসপন্ডিং রিচার্ডসনের বইয়ে তুমি এখানে অনেক কন্টেন্ট পাবা এবং ওটা খুব সুন্দর করে এক্সপ্লেইন করছে। তো আমি যতটুকু করে এক্সপ্লেইন করছি তোমরা বই পড়লে আশা করি আরো ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? যে আমি এখন এখান থেকে বলতেছি, এখান থেকে একটা কোশ্চেন আছে। কোশ্চেনটা কি, যে সেটা হলো যে হাউ সিরামিক ডাইলেকট্রিক প্রপার্টি, হাউ সিরামিক বা হাউ ডাইলেকট্রিক প্রপার্টি অফ সিরামিক strongly dependent on temperature। কিভাবে সিরামিক্সের ডাইলেকট্রিক প্রপার্টিটা টেম্পারেচারের উপরে নির্ভরশীল, সেটা তুমি এক্সপ্লেইন করো বা সেটা তুমি ইন্ডিকেট করো। তো এটা তোমাকে ধরে ধরে এভাবে ব্যাখ্যা করতে হবে যে ম্যাটেরিয়ালের ইলেকট্রনিক পোলারাইজেশনটা এটা এরকম ইনসেনসিটিভ, কিন্তু ওরিয়েন্টেশন পোলারাইজেশনটা এরকম টেম্পারেচারের সাপেক্ষে ডিক্রিজ করে। এটা তোমার করেসপন্ডিং ফিগার আছে, এই যে রিচার্ডসনের বইয়ের যে ফিগারগুলো তোমাকে একদম নিচে স্লাইডের নিচে বলে দেওয়া আছে, যে সি ফিগার 7/4 চ্যাপ্টার 7/4 টু চ্যাপ্টার 7/6 পর্যন্ত যে ফিগারগুলো আছে, তিন চারটা ফিগার, এই ফিগারগুলো অবশ্যই তোমাকে রিপ্রেজেন্ট করতে হবে। Ionic polarization very much sensitive to temperature, orientation polarization very much sensitive to temperature। তো ওইগুলো অবশ্যই আমাদেরকে রিপ্রেজেন্ট করতে হবে। তো যাই হোক, তো এটা গেল আমার পোলারাইজেশন ভার্সেস টেম্পারেচার গেল। এখন তো মোট কথা আমরা এতক্ষণ পর্যন্ত কি শিখলাম? এতক্ষণ পর্যন্ত শিখলাম ডাইলেকট্রিক প্রপার্টি বিষয়টা কি, ডাইলেকট্রিক প্রপার্টি না মেটেরিয়ালের মধ্যে ইলেকট্রনিক মানে ডাইলেকট্রিক প্রপার্টি বা ডাইলেকট্রিক পোলারাইজেশন কয় ক্যাটাগরি হয়? 4 ক্যাটাগরি ডাইলেকট্রিক পোলারাইজেশন হয়। 4 ক্যাটাগরি 4 দিক থেকে উৎপন্ন হয়। 4টা ক্যাটাগরি কেন? একটা হলো ওরিয়েন্টেশন পোলারাইজেশনটা কোথা থেকে উৎপত্তি হয়, তারপরে আয়নিক পোলারাইজেশনটা কোথা থেকে উৎপত্তি হয়, ইলেকট্রিক পোলারাইজেশন কোথা থেকে উৎপত্তি হয়, বা কিভাবে মেটেরিয়ালের মধ্যে এক্সিস্ট করে বা জেনারেট হয়, সেই জিনিসগুলো দেখলাম। এরপরে আমার এই ডাইলেকট্রিক ভ্যালুগুলা স্পেশালি টেম্পারেচার এবং ডিপেন্ডেন্ট, স্পেশালি টেম্পারেচার এবং ফ্রিকোয়েন্সি ডিপেন্ডেন্ট। তো ফ্রিকোয়েন্সির উপরে কিভাবে ডিপেন্ডেন্ট, ফ্রিকোয়েন্সির উপরে থেকে কিভাবে রেজোনেন্স ফ্রিকোয়েন্সি, বিভিন্ন বিষয়গুলো আমাদের আসলো। হ্যাঁ, তারপর হলো টেম্পারেচার ডিপেন্ডেন্ট, টেম্পারেচার ডিপেন্ডেন্সি বিষয়গুলো লাস্ট যে স্লাইডটা আমরা দেখলাম সেখানে আমরা দেখলাম। ওইগুলো প্রত্যেকেই খুবই গুরুত্বপূর্ণ জিনিস। এবং থার্ড যে জিনিসটা আমরা এখন আজকে দেখতেছি বা এই স্লাইড থেকে দেখবো, সেটা হচ্ছে আমরা আইডিয়াল ডাইইলেকট্রিক ম্যাটেরিয়াল, এবং এখানে কিছুটা ইলেকট্রিক্যাল কনসেপ্ট আছে, আইডিয়াল ডাইইলেকট্রিক ম্যাটেরিয়াল এবং রিয়েল ডাইইলেকট্রিক বিহেভিয়ার। তার মানে আইডিয়াল ডাইইলেকট্রিক বিহেভিয়ার কেমন হবে আর রিয়েল ডাইইলেকট্রিক বিহেভিয়ারটা কেমন হবে সেটা আমরা একটু দেখব। আচ্ছা, এখন এতটুকু কনসেপ্ট আমরা নিশ্চয়ই আমরা ইলেকট্রিক্যালের একটা কি দুইটা কোর্স তোমরা করেছো মনে হয়, এখান থেকে এই জিনিসগুলো আমাদের নিশ্চয়ই জানতে পারি যে সাইনুসয়েডাল ফিল্ড যেহেতু আমরা এসি অ্যাপ্লাই করি, হ্যাঁ, একটা মেটেরিয়াল এসি ভোল্টেজ অথবা এসি কারেন্ট, এসি ভোল্টেজ বা এসি কারেন্ট। তো এসি ভোল্টেজের যদি আমি একটা ইকুয়েশন দেখি, সেটা হলো ভি ইকুয়াল টু ভি নট এক্সপোনেনশিয়াল আইডব্লিউটি। তো আর এসি ভোল্টেজ আর এসি কারেন্টের সাথে যে সম্পর্ক স্ট্যান্ডার্ড মেটেরিয়ালের জন্য, আমি আমাদের আইডিয়াল মেটেরিয়ালের জন্য এসি ভোল্টেজ এবং এসি কারেন্টের মধ্যে যে সম্পর্ক, সেখানে কারেন্ট সবসময় ভোল্টেজের থেকে 90 ডিগ্রি আগে থেকে, অর্থাৎ ভোল্টেজ অলওয়েজ ল্যাগ 90 ডিগ্রি বিহাইন্ড দ্য কারেন্ট, ভোল্টেজ অলওয়েজ ল্যাগ 90 ডিগ্রি বিহাইন্ড দ্য কারেন্ট, ভাইস ভার্সা। on the other words, আমরা অল্টারনেটলি এটা আমরা বলতে পারি কারেন্ট অলওয়েজ লিডস 90 ডিগ্রি ফ্রম দ্য ভোল্টেজ ভ্যালু, এটা হলো আমরা রিয়েল ডাইইলেকট্রিক ম্যাটেরিয়াল যা হবে। এটা শুধু রিয়েল ডাইইলেকট্রিক প্রপার্টির ক্ষেত্রে না, রিয়েল অন্য যত ফেরোম্যাগনেটিক প্রপার্টির ক্ষেত্রেও আমরা একই জিনিস দেখবো। সেখানে কি যে কারেন্ট এবং ভোল্টেজ পরস্পর মধ্যে 90 ডিগ্রি ফেজ অ্যাঙ্গেল আছে। কত ডিগ্রি ফেজ অ্যাঙ্গেল ডিফারেন্স? 90 ডিগ্রি ফেজ অ্যাঙ্গেল ডিফারেন্স। কিন্তু এটা হলো আইডিয়াল ম্যাটেরিয়ালের ক্ষেত্রে, কিন্তু রিয়েল ক্ষেত্রে, রিয়েল কেসে দেয়ার ইজ সাম লস, হ্যাঁ, ডাইইলেকট্রিক প্রপার্টির মধ্যে কিছু লস আছে। ডাইইলেকট্রিক যে আউটপুটটা আমরা পেতে চাই, যে আউটপুটটা আমরা একটা মেটেরিয়াল থেকে পাওয়ার কথা ছিল, বা যে ডাইইলেকট্রিক বা ডাইপোল ভ্যালুটা পাওয়ার কথা ছিল, ডাইপোল মোমেন্টের পাওয়ার কথা ছিল, অতটুকু ডাইপোল মোমেন্ট আমরা পাই না, কারণ এখানে কিছু ডাইপোলের লস হয়।
কিছু ডাইলেকট্রিক লস আছে, লস থাকার কারণে সেখানে ইকুয়েশনটা একটু চেঞ্জ কি হয় সেখানে, যে এখানে আমরা দেখালাম আইডিয়াল ক্ষেত্রে কারেন্ট ভোল্টেজের মধ্যে ফেজ অ্যাঙ্গেল ডিফারেন্স 90 ডিগ্রি থাকে, কিন্তু ওই রিয়েল কেসে কারেন্ট ভোল্টেজের মধ্যে ফেজ অ্যাঙ্গেলের ডিফারেন্স 90 ডিগ্রি থাকে না, বরং আরেকটু কমে যায়, ফেজ অ্যাঙ্গেল ডিফারেন্স আরেকটু কমে যায়। তাহলে এখন আমরা এই স্লাইডের মধ্যে আছি পাওয়ার। তো এইখান থেকে এই স্লাইডের সূত্র ধরে আমরা যদি পাওয়ার ডিসিপেশন, কি পরিমাণ পাওয়ার আমার লাগবে, পাওয়ার ডিসিপেশন ইন আর আইডিয়াল ডাইলেকট্রিক, একটা ডাইলেকট্রিক মেটেরিয়ালের মধ্যে যদি আমি কারেন্ট অ্যাপ্লাই করি, এসি কারেন্ট অ্যাপ্লাই করার পরে যদি এখানে আমার ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করি, ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করার পরে কিন্তু কি পরিমাণ পাওয়ার কনজিউম হইলো, পাওয়ার কনজাম্পশনটা আমরা এখান থেকে এই ইকুয়েশন থেকে আমরা দেখি। ফাইনালি আমাদের for an ideal dielectric, আমার কাছেটা দেখো এই লাইনটা খেয়াল করো, for an ideal dielectric with no loss of charging current, the power dissipated inside the dielectric must be zero. Power dissipated inside the dielectric must be zero. What it means is that during the first cycle, the capacitor charges completely, and during the other cycle, it completely discharges without any loss of charge. It is like a mass perfectly oscillating under gravity on a perfect spring. এটা একটা কোরিলেশন বা একটা এক্সাম্পল, একটা যদি অসিলেটিং একটা লোড যদি অসিলেট করতে থাকে আন্ডার গ্রেভিটি ফোর্স, আদার নো লো টাইপ অফ লস, তখন এটা কিন্তু পারফেক্ট স্প্রিং সিস্টেম। তো এটাও একটা পারফেক্ট ডাইলেকট্রিক ম্যাটেরিয়াল হবে যদি আমার ভোল্টেজ এবং কারেন্টের ফেজ অ্যাঙ্গেল ডিফারেন্স 90 ডিগ্রি হয়, এবং এই ক্ষেত্রে পাওয়ার কনজাম্পশন হলো মানে পাওয়ার ডিসিপেশন, ইট ইজ নট কনজাম্পশন, ভেরি সরি, কনজাম্পশন না, কনজাম্পশন হলো কতটুকু পাওয়ার সে এখানে কনজিউম করলো তা না, বরং কতটুকু পাওয়ার তার এখানে অপচয় হলো, পাওয়ার ডিসিপেশন। ধরো এখানে কোনো আমার অপচয় নাই, যেহেতু এটা আইডিয়াল ডাইলেকট্রিক ম্যাটেরিয়াল সেক্ষেত্রে কোনো পাওয়ার অপচয় নাই। আমি পাওয়ার দিব ক্যাপাসিটি ক্ষেত্রে, তো পাওয়ার ফার্স্ট সাইকেল দিব, সাইনোসয়েডের ফার্স্ট ফেজ একটা সাইনোসয়েডাল কারেন্টের পজিটিভ বা একটা ফেজ দিব, তো চার্জ হয়ে যাবে, এবং ডিউরিং দ্য আদার সাইকেল নেগেটিভ সাইকেল, পজিটিভ সাইকেল ওর সাইনোসয়েডাল বা যে কারেন্ট ভোল্টেজ সেই তার মধ্যে হাফ পার্ট পজিটিভ হাফ পার্ট নেগেটিভ, আবার হাফ পার্ট পজিটিভ আবার হাফ পার্ট নেগেটিভ, তো টোটাল সাইকেলের হাফ পার্ট পজিটিভ এর সময় কমপ্লিটলি চার্জ হবে, ওই সাইকেলের নেগেটিভ পোরশন অ্যাপ্লিকেশনের সময় এই টোটালি ডিসচার্জ হবে, দ্যাট ইজ নো চার্জ লস, এটা হলো ডাইলেকট্রিক ম্যাটেরিয়ালের ক্ষেত্রে কোনো পাওয়ার ডিসিপেশন হবে না। তাহলে আমি আবার তোমাদের এই দুটো স্লাইড থেকে জিজ্ঞাসা করতেছি, এখান থেকে তোমরা সামারি হলো রিয়েল ডাইলেকট্রিক মেটেরিয়ালের মধ্যে ভোল্টেজ কারেন্ট ভোল্টেজের মধ্যে ফেজ অ্যাঙ্গেল ডিফারেন্স 90 ডিগ্রি, এটা আইডিয়াল কেস, এবং এই ক্ষেত্রে পাওয়ার ডিসিপেশন অর্থাৎ কোন রকম এনার্জির লস নাই, পাওয়ার ডিসিপেশন জিরো, মানে দেয়ার ইজ নো এনার্জি লস, দেয়ার ইজ নো ইলেকট্রিক এনার্জি লস, এটা আইডিয়াল কেস। এখন যদি আমি রিয়েল কেস চিন্তা করি, বিহেভিয়ার অফ রিয়েল ডাইলেকট্রিক, তো দেয়ার ইজ সাম লস, লস কারেন্ট দুইটা সোর্স লসের, long range migration of charges due to ohmic conduction and is frequency independent or DC in nature. আমরা ohmic conduction যেটা ইউজুয়ালি আমরা ডিসি কারেন্ট অ্যাপ্লাই করলে যেটা আমরা দেখি, লং চার্জ যখন একটা লং রেঞ্জ লং পাথ সে পাস করে, তখন ডিউরিং দ্য passage of charges or during the conduction of charges there is some natural loss, it's a natural loss হবে। And dissipation of energy due to dipole rotation or oscillation, as they are always in certain internal to their movement due to their mass. Inertial. There is certain inertial to their movement due to their mass. This contribution is time dependent, frequency dependent. So time and frequency dependent allows the dissipation of energy due to dipole rotation. এটা হলো লস। এখন এই সিচুয়েশন থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি, এই ইকুয়েশন থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি সেগুলো যে অ্যাজ ইউজুয়াল আমি আগেই বলছিলাম যে ক্যারেক্টারিস্টিক কারেন্ট CH, ক্যারেক্টারিস্টিক কারেন্ট
এটা হলো আমার রিয়েল কেস, ICH এবং ভোল্টেজ ভি, ICH এবং ভোল্টেজ এই দুটো হলো ফেজ অ্যাঙ্গেল ডিফারেন্স 90 ডিগ্রি থাকার কথা, 90 ডিগ্রি থাকে আইডিয়াল ডাইলেকট্রিক ম্যাটেরিয়াল, বাট দেয়ার ইজ নো আইডিয়াল ডাইলেকট্রিক ম্যাটেরিয়াল in practical case. In practical case, there is no any ideal behavior. There is no any ideal dielectric behavior. There is no any ideal dielectric behavior in practical case, in real case. তো সেই ক্ষেত্রে কি করে, আমি যেটা আগে রিপিট করছিলাম যে সেই ক্ষেত্রে কারেন্টটা যেখানে ভোল্টেজ থেকে 90 ডিগ্রি লিডিং অ্যাঙ্গেলে থাকার কথা ছিল, কারেন্ট অলওয়েজ লিডস 90 ডিগ্রি ফেজ অ্যাঙ্গেল টু কম্পেয়ার টু দা ভোল্টেজ, সেইটা থেকে সামান্য কম হয়ে যায়। রিয়েল কেজে আই যেটা রিয়েল কারেন্ট 90 ডিগ্রি লিডিং অ্যাঙ্গেলে না থাকে, লিডিং অ্যাঙ্গেলটা আর একটু কম হয়। সুতরাং 90 ডিগ্রি থেকে যতটুকু পিছনে সে সরে আসে, এইটা হলো তার, এই ভ্যালুটা হলো তার জন্য লস, এই ভ্যালুটা হলো তার জন্য লস। তার মানে tan ডেল্টা, আমরা হলো tan ডেল্টাটা হলো আমাদের ডাইলেকট্রিক লস। tan ডেল্টা ডাইলেকট্রিক লস, তার মানে যতটুকু ফেজ অ্যাঙ্গেল, যে ফেজ অ্যাঙ্গেল আছে লেগে থাকে, ওই ফেজ অ্যাঙ্গেলের যে ফেজ অ্যাঙ্গেল লেগ, সেই ফেজ অ্যাঙ্গেলের tan ভ্যালুটা হলো আমার জন্য ডাইলেকট্রিক লস ভ্যালু। তো এইটা, এই ডাইলেকট্রিক লসের এই ইকুয়েশনটা বই থেকে আরেকটু ক্লিয়ার দেখতে পারবো। তো ডাইলেকট্রিক প্রপার্টি তাহলে কি, ডাইলেকট্রিক লস, ডাইলেকট্রিক স্ট্রেংথ, এই দুইটা জিনিস আমরা খুব ভালোভাবে বই থেকে পড়বো। সেটা হলো যে ডাইলেকট্রিক লস কাকে বলে এবং ডাইলেকট্রিক স্ট্রেংথ কাকে বলে। ডাইলেকট্রিক স্ট্রেংথ হলো এবিলিটি টু উইথস্ট্যান্ড ফিল্ড উইদাউট ব্রেকিং ডাউন, যে কতটুকু পরিমাণ ইলেকট্রিক ফিল্ডের হাইয়েস্ট কতটুকু ভ্যালু পর্যন্ত সে টলারেট করতে পারে উইদাউট ব্রেকিং ডাউন। সার্কিট কতটুকু পর্যন্ত সে ভ্যালু চলতে হবে, এগুলো ডাইলেকট্রিক স্ট্রেংথ। ডাইলেকট্রিক স্ট্রেংথ এই ব্রেকিং ডাউন কি টাইপ ক্যাটাগরি, ইলেকট্রনিক ব্রেকিং ডাউন এন্ড থার্মাল ব্রেকিং ডাউন। ইলেকট্রনিক ব্রেকিং ডাউন মানে কি, মানে কতটুকু ইলেকট্রিসিটি প্যাসেজকে সে টলারেট করতে পারে, এবং কতটুকু বাইরে যখন চলে যাবে ভ্যালু, ক্রিটিক্যাল ভ্যালুটাকে পাস করে, একটা সার্টেন ক্রিটিক্যাল ভ্যালুকে পাস করার পরে এর মধ্যে ডাইলেকট্রিক ইলেকট্রনিক ব্রেকডাউন হবে। আর ডাইলেকট্রিক লস যেটা আমরা আগে পড়ছি, আরেকটা ভেরি মাচ ইম্পর্টেন্ট ডাইলেকট্রিক প্রপার্টি হলো ডাইলেকট্রিক কনস্ট্যান্ট। ডাইলেকট্রিক কনস্ট্যান্টটা আমরা যেটা এই কে, দ্যাট ইজ কে ভ্যালু। আমার একটা ডাইলেকট্রিক সেটআপ যদি ভ্যাকুয়ামে 0 সিগমা 0, এই ভ্যাকুয়ামে এপসাইলন 0 তে যে ভ্যালু, হ্যাঁ, এবং রেশিও টু দ্য মেটেরিয়াল, একটা ভ্যাকুয়াম বা একটা ফ্রি স্পেস, ইয়ারের দুই পাশে যদি আমি যেটা ক্যাপাসিটর, মানে একটা ক্যাপাসিটর সিস্টেম এমন তৈরি করি যার একদিকে পজিটিভ একদিকে নেগেটিভ, এবং মাঝখানে হলো ইয়ার মেটেরিয়াল, একটা একদিকে ইলেকট্রোড পজিটিভ এনোড, একদিকে ক্যাথোড, সলিড ইলেকট্রোড এনোড ক্যাথোড, একদিকে পজিটিভ চার্জ একদিকে নেগেটিভ চার্জ ইলেকট্রিক, মাঝখানে যদি ইয়ার থাকে, এই অবস্থায় তার যে ডাইলেকট্রিক ভ্যালু যেটি এপসাইলন 0। আর এই এখন এই ইয়ারের সাবস্টিটিউট যদি আমি যে মেটেরিয়ালটা আমার হাতে এখন, বা যে সিরামিক্সের আমি প্রপার্টি মেজার করতে চাই, সেই সিরামিক্সের তাকে এখন ওই জায়গাটাকে রেখে তারপরে আবার আমি এখানকার এপসাইলন ভ্যালু নিয়ে যাই, তো ওই দুটা রেশিও করলে যে ভ্যালুটা হবে সেটাকে আমরা বলছি ডাইলেকট্রিক কনস্ট্যান্ট। তো ডাইলেকট্রিক প্রপার্টির মধ্যে আমরা তাহলে কি দেখলাম, এটা হলো ডাইলেকট্রিক স্ট্রেংথ, ডাইলেকট্রিক লস এন্ড ডাইলেকট্রিক কনস্ট্যান্ট। ডাইলেকট্রিক স্ট্রেংথ, ডাইলেকট্রিক লস, ডাইলেকট্রিক কনস্ট্যান্ট, এই তিনটা ডাইলেকট্রিক প্রপার্টি আছে। এইগুলার সংজ্ঞা, তাদের যে ডেফিনেশন, তাদেরকে কিভাবে ফিজিক্স থেকে কিভাবে রিপ্রেজেন্ট করা হয়,
ফিজিক্স থেকে তাদের ইকুয়েশন এবং সাথে ফিগার উইথ এক্সাম্পল, এটা আমাদের রিচার্ডসনের বই আছে, সেখান থেকে আমরা অবশ্যই দেখে দ্য ইলেকট্রিক লস, দ্য ইলেকট্রিক ব্রেকডাউন। ব্রেকডাউন, এই যে এখানে ইলেকট্রিক ফিল্ড দিতেছি, আইভি এর একটা আছে দ্য ইলেকট্রিক ব্রেকডাউন, আইভি প্লট অর্থাৎ কারেন্ট ভোল্টেজ প্লট। আমি এখানে ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করছি, ইলেকট্রিক ফিল্ডের একটা ক্রিটিক্যাল ভ্যালুস CRIT, একটা ক্রিটিক্যাল ভ্যালুর পরে এটা ব্রেকডাউন হয়ে যায়, তাহলে এটাকে বলে ইলেকট্রনিক ব্রেকডাউন। এটাকে আমরা বলতেছি ইলেকট্রনিক ব্রেকডাউন। এরপরে ড্যামেজ হয়ে যায়, টোটাল ম্যাটেরিয়ালটা ড্যামেজ হয়ে যায়, অর্থাৎ ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুটা ক্রিটিক্যাল ভ্যালু পার হয়ে গেছে, এখন সে আর ইলেকট্রিক ফিল্ডটাকে টলারেট করতে পারছে না, এখন তার ড্যামেজ হয়ে যায়। তো আজকের ক্লাস এখানেই আমি শেষ করতেছি। ডাইলেকট্রিক ব্রেকডাউন এই পর্যন্ত আমরা আজকে রাখতে চাচ্ছি। নেক্সট ক্লাস হলো তোমাদের বুধবার 6 তারিখ। হ্যালো আরিফ, রিফাত সিয়ার, জি স্যার। হ্যালো, এই নেক্সট 6 তারিখে আমার পরীক্ষা ডিউটি আছে এই টাইমে, বুঝলা? জি স্যার। এই টাইমে পরীক্ষার ডিউটি আছে, সুতরাং আমি আগের দিন মঙ্গলবার তোমাদের আছে, স্লট আছে? স্যার আমাদের তো স্যার প্রতিদিনই ক্লাস আছে স্যার এখন। প্রতিদিন ক্লাসে, তাহলে এইটা তোমাকে পরে বলতে কি একটু বিকাল টাইমে করতে হবে বা সন্ধ্যার টাইমে করতে হবে। জি স্যার। স্যার আগেই করে মানে বুধবারের আগে করে ফেলবো না পরে স্যার? বুধবার দিনে অথবা এটা হতে পারে যে তোমার থাকলেও তুমি অন্য কোনো দিনে নিতে হবে, হয় বুধবার রাতে নিতে পারো। বুধবার রাতে বলতে 6টায়, সন্ধ্যা 6টায়, ঠিক আছে? স্যার মঙ্গলবার বিকালে আমাদের ল্যাব নাই স্যার, ওই দিন যদি হয় বিকালবেলা। বিকালবেলা একটু কঠিন হয়ে যায়, মঙ্গলবার বিকালে। হ্যাঁ জি স্যার। আচ্ছা ঠিক আছে, মঙ্গলবার বিকালে তোমাদের ফাঁকা আছে। হ্যাঁ ঠিক আছে, মাথায় রাখলাম, জানাই দিও। হ্যাঁ ঠিক আছে। তো এখন তোমাদের কাছে একই কথা হলো যে তোমরা করো, তোমরা চ্যাট বক্সে দাও, রুল নাম্বার গুলো প্রত্যেকে দিয়ে দাও কুইক। হ্যাঁ চ্যাট বক্সে প্রত্যেকে রুল নাম্বার দিয়ে দিতে। হ্যাঁ ব্যাপার। স্যার জি আমি তোমাদেরকে স্লাইডে দিয়ে দিব। হ্যাঁ বলো। জি স্যার, নেক্সট দিন থেকে স্যার যদি ক্লাস রেকর্ডিংটা দিতেন স্যার ভালো হতো স্যার। মাঝে মাঝে স্যার মানে কথা কেটে কেটে আসে তো স্যার। মাঝে মাঝে কথা কেটে কেটে আসে? জি স্যার। হ্যাঁ তাহলে নেক্সট ক্লাস থেকে তোমার রেকর্ডিং। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাহলে আমি স্যার মাইক্রোফোনের মনে একটু সমস্যা স্যার, কথা জি শোনা যায়। মাইক্রোফোনের সমস্যা? আচ্ছা দাঁড়াও, আমি কি নরমালি কথা বলি, আমি মাইক্রোফোনে একটু সেটআপটা চেঞ্জ করে দেখি, কথা বলতে পারবো। আমি একটু